নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। আজ হিউম্যান রাইটস অর্গানাইজেশন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের বাদুড়িয়া ব্লক কমিটির পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মস্তন্দপুরের গর্ব গোকুলচন্দ্র দাস মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হলো। আমাদের মানবাধিকার বার্তার মুখোমুখি হয়ে তিনি তার সেই জার্নির অভিজ্ঞতা শেয়ার করলেন। কেমন ছিল তার সেই মুহূর্ত যখন প্রথম শুনলেন তিনি পদ্মশ্রী পাচ্ছেন? শুনুন তার মুখ থেকে। আমাদের মানবাধিকার বার্তা তরফ থেকে আপনাকে অনেক অভিনন্দন। এমন একটা বড় শ্রেষ্ঠ পুরস্কার আপনি পেয়েছেন। আপনার সম্মানে আমরা সম্মানিত। আমাদের আজকে হিউম্যান রাইটস সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বাদুড়িয়া ব্লক কমিটির তরফ থেকে আমরা আজকে আপনাকে বিশেষ সম্মানে সম্মানিত করব। আপনার এই সম্মান এটা শুধু আপনার নামে আছে, কিন্তু আমরা সবাই সম্মানিত, সবাই গর্বিত। এমন একটা পুরস্কার বা এমন একটা জায়গা আপনি করে নিয়েছেন। আমাদের এলাকা তথা মস্তন্দপুর নাম আরও উজ্জ্বলভাবে আমরা সবাই চিনবে, জানবে। এলাকাবাসী হিসেবে আমরা সত্যিই খুব গর্বিত। এবং আপনি নিজে যে মহিলাদের যে স্বাবলম্বী করার জন্য বিশেষভাবে পথ অবলম্বন করেছেন, মেয়েরাও যে এগুলো করতে পারে সেটা আপনি নতুনভাবে দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমাদের অ্যাকচুয়ালি ঢাকি সম্প্রদায়ের মানুষ যারা, তারা তো খুবই দুস্থ পরিবার থেকে উঠে আসে। তো তারা অনেক সময় স্বামীর কাছে চেয়ে 10 টাকা পেত না, এরকম অনেক 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 পরিবারে ছিল। তো তারা এখন আমার এই দেখানোর পথে এসে, আমার এই প্রফেশনে এসে, ঢাকের প্রফেশনে, তারা এখন তাদের স্বামীর কাছে 10 টাকা চাইতে হয় না। তো তারা অনেকেই অনেক অনেক কিছু করেছে। সোনা গয়না থেকে শুরু করে, ফ্রিজ আলমারি থেকে শুরু করে, এমনকি 2তলা 3তলা বাড়িও অনেকে করেছে। সেসব সেলিব্রেশন রয়েছে। তা আমার এটা খুব ভালো লাগে যে আমার একটা দেখানো পথে এত মানুষ, পশ্চিমবাংলার এত মানুষ যে চলছে এবং তারা যে স্বাবলম্বী হতে পেরেছে, এটার জন্যই আমার আনন্দ। আপনি যে মহিলাদের যে এই স্বাবলম্বী হওয়ার জন্য যে পথ দেখিয়েছেন, এতে তাদের কাছ থেকে কত সাড়া পাচ্ছেন আপনি? দেখুন, তাদের কাছ থেকে সেভাবে তো অনেকে আমাকে এখনও চেনেই না। এমন এমন মহিলারা রয়েছে, তারা ওই আরেকজনকে দেখছে, সে হয়েছে বাড়াচ্ছে দলে ঢুকেছে। এরকম প্রচুর মানুষ আছে যারা মানে যে সৃষ্টি করলো এই মহিলা গান, তাকে অনেকেই এখনও চেনে না বা দেখে উনি হয়তো, বা দেখলেও টিভির পর্দায় দেখেছে, এরকম করেছে। তো সেখানে দাঁড়িয়ে যে আজকে হয়তো চিনছে না বা চেনার চেষ্টাও করছে না, কাজ করছে, পয়সা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কিন্তু মূলত ভাবনাটা যেটা হওয়া উচিত, যে জিনিসটা কী করলো, কার মাথার থেকে আসলো, কে এর সোর্সটা, তাকে একটু দেখতে চাই বা তার সঙ্গে আলাপ করতে চাই বা আরও ভালো করে শিখতে চাই, এরকম মেন্টালিটি অনেকের মধ্যেই নেই, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু যেগুলো তো এখন কিছু বলার নেই। এই জন্যে আমি চাইছি যে ঢাকি একাডেমিটা করতে পারলে তখন সবাই আসবে, সবাই শিখবে। এবং এই যে শিক্ষা এখন পর্যন্ত রয়েছে তাদের ভিতরে, এই শিক্ষা দিয়ে তেমন কিছু এগোনো যাবে না, কিন্তু আরও অনেক শিখতে হবে, অনেক শিখতে হবে। শিখতে গেলে যেমন পশ্চিমবঙ্গের, আমি চাইছি পশ্চিমবঙ্গের প্রান্ত প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে তারা মানুষ আসবে, দুঃখ পরিবারের ছেলেমেয়েরা ফ্রি অফ কস্টে তারা শিখবে। তাদেরকে সেই ফ্যাসিলিটি দিতে হবে। না দিলে তারা যদি যাওয়া আসার ভাড়াই তারা জোগাড় না করতে পারে, তা আসবে কি করে? এই ধরনের আমি চাইছি যে তারা, আমি একটা একাডেমি তৈরি করতে চাই। সেটার জন্য সরকারি সহযোগিতা এবং জনসাধারণের সহযোগিতা এটা তাদের অবশ্যই থাকতে হবে। এবং একাডেমিটা করতে পারলে এই কাছে দূরের মানে বিভিন্ন জায়গার শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর প্রচুর ঢাকিরা আছে, তারাও এখানে আসবে, তারাও এখানে শিখবে। মানে সঠিক শিক্ষায় তারা শিক্ষিত হবে এবং তারা যদি ভালো বাজাতে পারে তো অনেক গোকুল তার ভিতর দিয়ে তৈরি হয়ে যেতে পারে। মানে আমি তো একটা গোকুল রয়েছি, মানে আমি চাইছি আরও অনেক গোকুল তৈরি হোক, তারাও পৃথিবীতে সাড়া লাগান এবং তারা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন দেশে যান, তারা সেই জায়গাটা তাদের। আচ্ছা, এইটা যে একটা শিল্প বা আপনারা যে একজন শিল্পী, সেই ভাবনায় এখনো অনেকে সেই ভাবতে পারছে না, সেটা আপনার একটা ক্ষোভ রয়েছে বলে মনে করি।
তো সেইটা আপনি কি বলতে চাইবেন জনসাধারণের উদ্দেশ্যে, যে এটাকে একটা শিল্পী হিসেবে দেখা উচিত, বা আমাদের যে শিল্পী তার প্রাপ্য সম্মান বা যেটুকু প্রাপ্য আমাদের সেটা আপনার দেওয়া উচিত বলে আপনি মনে করেন কি? আমি তো এই 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 একটা কারণে যে আমি নিজে খুব গান গাইতাম, প্লাস ঢাকও বাজাতাম। তো আমি ঢাক বাজাতে গেলে সেই শিল্পী সম্মানটাই পেতাম না, যার জন্য আমি ঢাকটা ছেড়েই দিয়েছিলাম। তারপরে আমি শুধুমাত্র আমার এই গান নিয়েই পড়েছিলাম বহু বছর। তো তারপরে যখন 2004 সালে সারা কলকাতা ব্যাপী এই কম্পিটিশনটা আসে, এবং যারা আমাকে নিয়েছিল আহিরটোলা সর্বজনীন সমিতি, পূজা সমিতি, তারা তবলচি নিয়ে আমার যে এসেছিল এবং ঢাক বাজানোর পরীক্ষা করে তারা আমাকে সিলেক্ট করেছিল শুধু কম্পিটিশন বাজানোর জন্য। তো সেখানে আমি কম্পিটিশন বাজাই এবং তারপরে তো সব ঢাক সম্রাট উপাধি পাই। তো আমি একটাই বলতে চাই যে ঢাকটাকে সঠিকভাবে শিখতে হবে, না শিখে কিছু হবে না। এই আপনার যে পদ্মশ্রী পাওয়ার জন্য যে নমিনেশন, এটা কিভাবে যোগাযোগ করলেন আপনি? দেখুন, এই বিষয়টা আমি তেমন কিছু জানি না। তো প্রথম আমার ডিআইসি থেকে ফোন আছে বা যে আপনার সম্পর্কে যা যা জানার ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা এত কিছু জানতে চাইছেন, বিষয়টা কী? তা ওরা বলেছিল যে আপনার একটা ভালো কোথাও একটা নাম যাবে, আপনার নামটা ভালো একটা জায়গাতে যাবে। তখনও ভাবিনি কোথায় যাবে না কি। তারপরে আমাদের ইজেসিসি থেকে ফোন আছে, তখন তাপসবাবু বললেন, তাপস স্যার উনি বললেন যে আপনার নাম তো এসে যাবে, পদ্মশ্রীতে যাবে, তো আপনি আমাকে কিছু ইনফরমেশন দেন, আপনার সঙ্গে আমাকে লিখে পাঠাতে হবে। তো ওই আমি শুনলাম আর কি। তারপর আমি ওনাকে পাঠালাম নাম, আমার যে প্রোফাইল সেটা পাঠালাম। তারপরে উনি লিখে পাঠালেন। তারপরে আর তো কোনো খবর পাচ্ছি না, খবর নেই। চেষ্টা করছি, বলছে যে যেটা হবার সেটা হবে, যে এখন কোনো খবর আমাদের কাছেও নেই। তো লাস্ট টাইম জানুয়ারির 25 তারিখ অলরেডি আমি দিল্লি চলে গেছি, জানুয়ারির 7 তারিখে দিল্লি পৌঁছে গেছি। সেটা হচ্ছে কুচকাওয়াজ যেটা হয় আমাদের প্রধানমন্ত্রীর সামনে, ওই প্রোগ্রামটা আছে 26 জানুয়ারি রিপাবলিক ডে, ওই প্রোগ্রামটা। তো আমি দিল্লিতে যখন আমার 25 তারিখ দুপুরবেলা রিহার্সাল চলছিল, হঠাৎ তখন ফোন আসে হোম মিনিস্ট্রি থেকে দিল্লি। ফোনে বলা হয় যে আপনি সিলেক্ট হয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত হিসেবে, তো আপনি এখন কাউকে কিছু বলতে হবে না, আমরা 6টায় ডিক্লেয়ার করবো। ডিক্লারেশন হওয়ার পরে তারপরে আপনি যে যা বলার। ওই সময়টা কেমন লাগলো যখন প্রথম ফোনটা শুনলেন আপনি পদ্মশ্রী পাচ্ছেন? তখন কি আনন্দ হচ্ছে আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। ভীষণ 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 আনন্দ হচ্ছে, ভীষণ গর্ব মনে হচ্ছে যে আমি এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। এটা মানে কি বলবো আর, সে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। তো আমার সঙ্গে মাত্র একটা দুটো ছেলে ছিল, তাদেরকে বললাম, তারাও তো ভীষণ করছে, সবাইকে বলতে বারণ করেছে, এখন সবাইকে বলা যাবে না। ঠিক আছে চলো, তারপরে সন্ধ্যা 6টা নাগাদ ডিক্লারেশন হয়ে গেল। 7টার থেকে মিডিয়ার ফোন 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 ফোন, এত ফোন, কাউকে ছবি পাঠাতে হচ্ছে, কাউকে বাইক থেকে পাঠাতে হচ্ছে, কাউকে অডিও ভিডিও না করে রাত 1:30 পর্যন্ত, 25 তারিখ রাত 1:30 পর্যন্ত এটা আমাকে করতে হয়েছে। আর তারপরে তো আমি অসুস্থ হয়ে পড়লাম। তারপরে আমি 26 জানুয়ারি প্রোগ্রাম হয়েছে সেইভাবে একটা করতেও পারলাম না, সারা রাত হসপিটালে থাকতে হলো। সকাল 7টায় আবার ছুটি করে আমার হোটেলে ঢুকলাম। তো এইভাবে করে আমার এই দিনটা কেটেছে। তারপর তো 26 তারিখ প্রোগ্রাম হয়ে গেল। তারপরে 27 তারিখে আমরা গাড়ি ধরলাম, 28 তারিখে বাড়ি। শিয়ালদা স্টেশন থেকেই আমার মিডিয়া জার্নি শুরু। মিডিয়ার সারা শিয়ালদা করে চলে গেছে। সেখান থেকে এই পর্যন্ত বাড়ি যখন বাসনগর নামি, বাসনগর নেমে তো বিশাল আয়োজন, ঢাক পাক নিয়ে বিশাল ছেলে না হলো 400-500 লোক জড়ো হয়েছে, ছেলে দিয়ে মেয়ে দিয়ে সব সমস্ত র্যালি করে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। তারপরে তো বিভিন্ন বক্তৃতা হয়েছে, এই আর কি ভীষণ ভীষণ আনন্দ। আপনি যে বাঙালি এবং আপনার মধ্যে যে প্রতিভা ছিল, একটা সময় জনসমক্ষে উঠে এসছে,
আপনার কি মনে হয় বা আপনি কি মনে করেন যে এমন অনেক বাঙালির মধ্যে এমন অনেক প্রতিভা আছে যে এখনো অনেকের জনসংখ্যা আসেনি, সেই ব্যাপারে কি বলবেন? নিশ্চয় নিশ্চয়ই আছে, এখনো আছে, এটা সত্যি কথা। অনেকের মধ্যে প্রতিভা আছে, কিন্তু তারা আলোর জগতে আসতে পারছে না, মিডিয়ার সম্মুখে আসতে পারছে না বিভিন্ন কারণে। তাদের প্রতিভা অনেক আছে, এটাও আছে, অবশ্যই আছে। তো অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সবার সাথে এবার পাশে থাকুন, সাথে থাকুন। আপনার মতন যেন গুণী শিল্পী আরও আমরা অনেক পাই, আমাদের বাঙালির নাম, আমাদের ভারতবর্ষের নাম আরও উজ্জ্বল হয়ে উঠুক, আমরা যেন আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লাভ করতে পারি, এই প্রার্থনা করি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।